স্যার বোর্ড কোথায় পেলেন? এই কদিন একটু অসুবিধা হতে পারে, যেমন অলরেডি দেখতে পাচ্ছি বোর্ডটা নিয়ে এসেছি, নিজের গাড়ি করে চেক করে চাপিয়ে নিয়ে চলে এসেছি। এই যে চকচকাটা দেখছো, এই চকচকাটা অঞ্চলে একটু থাকবে না, এটা কিছু করা যাচ্ছে না। আমি এটাকে ব্লক করে দিচ্ছি। বোর্ডটা নিয়ে উঠিয়ে নিয়ে চলে এসেছি, বোর্ড দেখো, মাইক, আমার ওই ট্রাইপডটা সব উঠিয়ে নিয়ে চলে এসেছি। দাঁড়াও, এখানে ব্লক থাক। আচ্ছা, তো যেটা বলছিলাম, গতদিন বলেছিলাম যে পিটি সম্পর্কে একটু ধারণা দিয়েছিলাম, পোটেনশিয়াল ট্রান্সফরমারটা কি। তো পোটেনশিয়াল ট্রান্সফরমার বেসিক্যালি তোমরা এটুকু বুঝেছো যে পোটেনশিয়াল ট্রান্সফরমারের কাজ হচ্ছে বেসিক্যালি কিন্তু ভোল্টেজটাকে স্টেপ ডাউন করা, এবং স্টেপ ডাউন করে সেটাকে ডিজায়ার্ড রেঞ্জে আনা। ঠিক আছে? পোটেনশিয়াল ভিডিওটা কি কেটে যাচ্ছে আমার? একটু বলবে তো কেউ। হ্যাঁ স্যার। রাউটার আমাকে একটা পাওয়ারফুল রাউটার লাগাতে হবে, এখানে ব্রডব্যান্ড আছে কিন্তু পাওয়ারফুল রাউটারটা লাগাতে হবে। একটু কষ্ট করে করে নাও, আজকে কি করবো বলো। আমি তাহলে একটুখানি বলে দিই। আমি আজকে একটু, আমি তো জানি না সমস্যাটা হবে। আগের ক্লাসটা নিয়েছি, আগের ক্লাস অ্যাকচুয়ালি ইন্টারভিউ ছিল, ওখানে খুব একটা সমস্যা হয়নি। যাই হোক, পোটেনশিয়াল ট্রান্সফরমারের ব্যাপারটা বলে দিই। তো এটুকু তোমরা দেখেছো যে ধরো এটা আমার একটা হুম, এটা আমার একটা ধরো 400 কেভির একটা ফিডার, খুব হাই ভোল্টেজের ফিডার, বোঝা যাচ্ছে আর কি। তো এই 400 কেভির ফিডারের ভোল্টেজ আমি যখন মাপতে যাব, তো আমার একটা পিটি লাগবে, পোটেনশিয়াল ট্রান্সফরমার। ধরো যদি এই ফেজের ভোল্টেজটা মাপি, তাহলে সেটাকে আমি এইভাবে কানেক্ট করব, আর এখান থেকে আমি আমার ভোল্টেজটাকে লো ভোল্টেজ রেঞ্জে পেয়ে যাবো। এটা ছিল পোটেনশিয়াল ট্রান্সফরমারের অ্যাকচুয়াল কনসেপ্ট। এবং যেটা বলেছিলাম যে আমাদের নর্মালি কি হয়, পোটেনশিয়াল ট্রান্সফরমার আমরা ভোল্টেজটাকে স্টেপ ডাউন করি, কোন রকম পাওয়ার এখান থেকে যে ড্র করে নেবো সেই চিন্তা ভাবনা রাখি না। তো যেহেতু সেই চিন্তা ভাবনা রাখি না, একটু আস্তে আস্তে পড়াচ্ছি কারণ ভিডিওটা কাটছে, আমিও দেখতে পাচ্ছি। তো যেহেতু সেই রকম কোনো চিন্তা ভাবনা রাখি না, সেই জন্য কি করি, এই পোটেনশিয়াল ট্রান্সফরমার ভেতর দিয়ে কোনো রকম পাওয়ার তো দরকার যেহেতু পড়ে না, আমরা সেই জন্য কি করে বলবো বলছিলাম যে এর ওয়াইন্ডিং গুলো খুব সরু, খুবই সরু, এবং হিউজ টার্ন লাগে না। নর্মাল ট্রান্সফরমারের সঙ্গে পোটেনশিয়াল ট্রান্সফরমার কিছু পার্থক্য আছে, একটু জেনে নাও। ধরো এই কনসেপ্টগুলো পরে কাজে লাগবে। ধরো এটা হচ্ছে নর্মাল ট্রান্সফরমার, আর এটা হচ্ছে পোটেনশিয়াল ট্রান্সফরমার। পার্থক্য বলতে কি পার্থক্যর কথা বলছি, বেসিক্যালি কনস্ট্রাকশনাল একটা ডিফারেন্স থাকবে। যে ডিফারেন্সটা হচ্ছে, আমি যেটা বলতে চাইছি, ধরো এরকম, সাপোজ ধরো তুমি স্টেপ ডাউন করতে চাইছো, তুমি বললে যে আমি কি করব, আমি 1100 ভোল্টকে আমি ধরো 200 ভোল্টে স্টেপ ডাউন করবো নর্মাল ট্রান্সফরমারে। এবং সেম জিনিস মনে করো তুমি পোটেনশিয়াল ট্রান্সফরমারও এরকম একটা চাইছো। ঠিক আছে? পোটেনশিয়াল ট্রান্সফরমার ধরো 1100 ভোল্টকে আমি 200 ভোল্টে স্টেপ ডাউন করে মেজার করব। এটা হচ্ছে পাওয়ারের কাজ করবে, আর এটা হচ্ছে শুধুমাত্র মেজারমেন্টের কাজ করবে। এবার আমি সাপোজ ধরে নিচ্ছি, তোমাকে যদি বলা হয় যে একটা নর্মাল ট্রান্সফরমার দেওয়া হয়েছে, সেখানে 1100 ভোল্টে 200 ভোল্টে তুমি স্টেপ ডাউন করবে, আর একটা পোটেনশিয়াল ট্রান্সফরমার দেওয়া হয়েছে যেটাতেও তুমি 1100 ভোল্টকে 200 ভোল্টে স্টেপ ডাউন করবে, কিন্তু এটা হচ্ছে পাওয়ার ট্রান্সফার পারপাস, ওটা হচ্ছে মেজারমেন্টের পারপাস। যদি প্রশ্ন করি যে আচ্ছা এখানে প্রাইমারি সেকেন্ডারি কত কত রেশিও থাকবে, আর ওখানে প্রাইমারি টু সেকেন্ডারি কত কত রেশিও থাকবে, তো তোমাদেরকে একটু প্রশ্ন করি, কি মনে হচ্ছে দুটো কেসেই কি রেশিওটা সেম থাকা উচিত নাকি উচিত নয়? তোমাদের ওপিনিয়নটাকে বলো, যার যা মনে হচ্ছে বলো। সে কি বললেন আরেকবার বলুন। ধরো তোমাকে বলেছে একটা নর্মাল ট্রান্সফরমার তৈরি করো, যে 1100 ভোল্টকে 200 ভোল্টে স্টেপ ডাউন করবে। ঠিক আছে? আর বলেছি একটা তুমি পোটেনশিয়াল ট্রান্সফরমার বানাও, যেটাও কিনা ওই 1100 ভোল্টকে 200 ভোল্টে স্টেপ ডাউন করবে। নর্মাল ট্রান্সফরমারটা ইউজ হবে পাওয়ার পাওয়ার ক্যারিং পারপাসে, আর পোটেনশিয়াল ট্রান্সফরমার ইউজ হবে মেজারমেন্টের পারপাসে।
তাহলে আমার প্রশ্ন হচ্ছে নাম্বার অফ টার্নস, অর্থাৎ পাক সংখ্যা, বাংলায় বলতে গেলে পাক সংখ্যা কার না, বোথ প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি, প্রাইমারি এবং সেকেন্ডারি দুজনেরই পাক সংখ্যা মানে নাম্বার অফ টার্নস কি দুটোর ক্ষেত্রে সেম হবে? তো বা যদি সেম না হয় তাহলে কি হবে? আমি তোমার কাছ থেকে জাস্ট কনসেপ্ট চাইছি, কি মনে হচ্ছে বলো, সেম যার হওয়ার যেমন হচ্ছে সেটাই বলো। সেম সেম হবে বলে হওয়ার মনে হয়। চান্স আছে, অন্য কেউ? নর্মাল টার্নস সেম হবে বলে মনে হচ্ছে, আচ্ছা ঠিক আছে। কিন্তু বাস্তব ঘটনা হচ্ছে নর্মাল ট্রান্সফরমারের ক্ষেত্রে আমরা কিন্তু পাওয়ার ট্রান্সফার করার চেষ্টা করব, হোয়ারাস পোটেনশিয়াল ট্রান্সফরমার চাইবো শুধু মেজারমেন্ট করতে। তাহলে যেখানে পাওয়ার ট্রান্সফার করতে হবে সেখানে কিন্তু পাওয়ারটা কি দিয়ে ট্রান্সফার হয়? একটা ধরে নাও তোমার কাছে একটা ইয়ে রয়েছে, একটা ট্রান্সফরমার রয়েছে, এই ট্রান্সফরমার মনে করো এই দিকটা হচ্ছে মনে করো প্রাইমারি, এই দিকটা মনে করো একটু সেকেন্ডারি, এদিকটা প্রাইমারি দিকটা সেকেন্ডারি, বা যে দিকটা প্রাইমারি দিকটা সেকেন্ডারি যাই হোক, মোট কথা আমি কি করি, এখানে একটা পাওয়ার প্রোভাইড করি, এখান থেকে একটা পাওয়ার পাই। তাহলে এইখান থেকে যে এইখানে পাওয়ারের ট্রান্সফারটা হয় কোথা দিয়ে? দেখো ভায়া কোর ফ্লাক্স, এখান দিয়ে যে ফ্লাক্স গুলো ক্যারি হচ্ছে, অর্থাৎ আমি এখানে যে পাওয়ারটা যে ভোল্টেজটা প্রোভাইড করলাম তার কারেসপন্ডিং একটা ইএমএফ, মানে ইএমএফ এর কারেসপন্ডিং একটা ফ্লাক্স ভাই এখানে জেনারেট হচ্ছে, সেই ফ্লাক্সটা এখান দিয়ে ক্যারি হচ্ছে, ক্যারি হয়ে সেকেন্ড কয়েলে ইনডিউসড হয়ে আমাকে এখানে ফাইনালি ভোল্টেজটা প্রোভাইড করছে। কিন্তু এই ফ্লাক্সের ডেনসিটি, ঘনত্ব, সংখ্যাটা বড় কথা না, ঘনত্বটার কথা বলছি আমি, ডেনসিটি, যত ভালো ফ্লাক্স ডেনসিটি তুমি এখান দিয়ে করে পাঠাতে পারবে, যত বেশি ফ্লাক্স পাঠাবে তত দেখবে এখানে ভালো পাওয়ার দিলে এখানে সেরকম পাওয়ার পাবে। এবার ব্যাপারটা হচ্ছে স্যার, প্রশ্ন হতে পারে যে এই ফ্লাক্স ডেনসিটির উপর পাওয়ারের কি ডিপেন্ড করছে? ভেঙে বললে জিনিসটা এরকম দাঁড়াচ্ছে, সাপোজ আমরা মনে করি এখানে 100 ভোল্ট 1 অ্যাম্পিয়ার পাঠাচ্ছিলাম এদিক দিয়ে, তাহলে আমি ওখান থেকে এক্সপেক্ট করছিলাম, আচ্ছা ছাড়া মনে করি 100 ভোল্ট দিয়েছিলাম, কত অ্যাম্পিয়ার তো সেটা আমার হাতে নেই, আমি 100 ভোল্ট প্রোভাইড করেছি এই কলে, এবং মনে করো আমি এইখানটায় পাচ্ছিলাম 1000 ভোল্ট। যদি দেখি যে এখানে যে লোড লাগিয়েছি সেটা 1 অ্যাম্পিয়ার ডিমান্ড করে, তাহলে বুঝতেই পারছো এখানে কারেন্টটা 10 অ্যাম্পিয়ার টানবে। যদি সেটা হয়, যদি দেখছি 1 অ্যাম্পিয়ার কারেন্ট টানছে, তখন দেখছি তাহলে এখানে প্রাইমারিতে 10 অ্যাম্পিয়ার টানছে। এবার মনে করো সে লোডের রেজিস্ট্যান্স আমি আরো কমিয়ে দিলাম এত করাতে, তাহলে যদি 2 অ্যাম্পিয়ার ড্র করাতে যাই, তাহলে এদিকে 10 জায়গায় কত হবে? 20 অ্যাম্পিয়ার হবে। তো বক্তব্যটা হলো, দেখবে যেই 2 অ্যাম্পিয়ার তুমি মানে অর্থাৎ লোড রেজিস্ট্যান্স কমিয়ে আরো বেশি পাওয়ার টানতে চাইছো, দেখবে সঙ্গে সঙ্গে এই ভোল্টেজটা ফল করছে খুব, মানে যেটা 1000 ভোল্টে ছিল, দেখবে হয়তো বেশি কারেন্ট টানতে গেলে ভোল্টেজ ফল করে যাচ্ছে। অর্থাৎ কি স্যার সবকিছু ঝাঁপতে লাগছে ট্রান্সফরমারটা আর বলুন। লোড সাপ্লাই দিতে পারছে না। কেন দিতে পারছে না জানো? কারণ ইন্টেন্সিটি। হুম, বলো সবকিছু ঝাঁপতে লাগছে স্যার। কি বলে, ও বলো, শুনতে স্যার পেলাম না। সবকিছু ঝাঁপতে লাগছে। ছেড়েছে, ছেড়েছে, আমি উভয়টাই খাচ্ছিলাম। হ্যাঁ স্যার। এটা একটু আজকের দিনটা একটু হবে, কি করবো বলো তো? জ্যাম বোর্ডে দেখানো হবে। আজকে বুঝতে পেরেছি আমি, ওই তলার ছোট রাউটারটা ক্ষমতা তো নেই। স্যার জ্যাম বোর্ডে দেখালে হবে না? হুম, স্ক্রিন শেয়ার করে বলছো জ্যামবোর্ডে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাই একটু চেষ্টা চেষ্টা করছি, করুন, ইন্টারনেট তো কমই খায়। জ্যামবোর্ডে চেষ্টা করছি তাহলে। ঠিক আছে তাহলে, দেখছি জ্যামবোর্ডে চেষ্টা করছি, একটু ওয়েট করো।
শুনতে পাচ্ছ তো তোমরা? শুনতে পাচ্ছি। জ্যামবোর্ডটা শেয়ার করছি, দাঁড়াও। হুম। ও আচ্ছা। উম, কি বলো, কি বলো? আমার স্ক্রিন দেখতে পেয়েছো? কেউ বলবে একটু। হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। দেখতে হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। দেখতে পেয়েছো? ঠিক আছে। ভয়েস ক্লিয়ার আছে আমার? আচ্ছা, ভয়েসটা ক্লিয়ার আছে? হ্যাঁ স্যার, ক্লিয়ার আসছে। আচ্ছা ঠিক আছে। আমি যেটা বলছিলাম, সাপোজ এটা মনে করি ট্রান্সফর্মার, ঠিক আছে? ধরো এটা একটা কোড। এই কোডের গায়ে তুমি, আমি যেটা বললাম, ধরো এদিকে একটা টার্নস দেওয়া আছে আর এদিকে টার্নস কিছু দেওয়া আছে সেকেন্ডারিতে, এবং মনে করো যে এদিকে তোমায় পাচ্ছিলে 1000 ভোল্ট, এবং এদিকে যে লোডটা লাগিয়েছো সে মনে করো 1 অ্যাম্পিয়ার ড্র করছে। তাহলে 1000 ভোল্ট এবং 1 অ্যাম্পিয়ার যেটা ও ড্র করছে, যদি আমি এদিকে 100 ভোল্ট প্রোভাইড করে থাকি, তাহলে এটুকু তোমার কাছে ক্লিয়ার যে এটা কিন্তু 10 অ্যাম্পস, 10 অ্যাম্পস এটা ড্র করবে। 1 অ্যাম্পিয়ার করেসপন্ডিং 10 অ্যাম্পিয়ার, যেটা ট্রান্সফরমারের রেশিও থেকেই, ভোল্টেজ আর পাওয়ার থেকে বুঝতে পারছি। তো যদি ধরো এখানে তুমি 2 অ্যাম্পিয়ার ড্র করো, তাহলে দেখবে 10 অ্যাম্পিয়ারের জায়গায় 20 অ্যাম্পিয়ার ড্র হবে। বুঝতেই পারছো তোমরা? তো কিন্তু এই যে ঘটনাটা ঘটছে, 1 অ্যাম্পিয়ারের জায়গায় যদি এমন হয় 1 অ্যাম্পস এর জায়গায় 2 অ্যাম্পস ড্র করতে গেলে দিয়ে দেখলে আচমকাই ভোল্টেজটা ফল করে গেল, দেখলে এটা 1000 ভোল্ট নেই, ধরো রিডিউসড হয়ে গেছে 700 ভোল্ট। তার মানে কি, একটা কারেন্ট অ্যাম্পিয়ার সাপ্লাই দিয়ে গিয়ে ভোল্টেজ ফল করছে, মানে কি পাওয়ারের শর্টেজ। এই পাওয়ারের শর্টেজটা কোথা থেকে হতে পারে? তুমি বলে না, এইখানে যে পাওয়ারের সোর্স দেওয়া আছে সে তো একদম দারুণ সোর্স, ওর কাছে তো পাওয়ারের শর্টেজ হবে না। তাহলে উত্তরটা কোথায় লুকিয়ে? উত্তরটা হচ্ছে এইখান দিয়ে যে ফ্লাক্সটা ক্যারি হচ্ছে, এই কোড দিয়ে যে এখান থেকে ফ্লাক্সটা জেনারেট হয়, এখান দিয়ে যে ফাইটা যাচ্ছে ফ্লাক্স, সেই ফ্লাক্স ডেন্সিটি আর রিচ করতে পারছে না। অর্থাৎ তুমি যত বেশি পাওয়ার টানবে তত বেশি ফ্লাক্স ডেন্সিটি নিয়ে ফ্লাক্স কিন্তু এখান দিয়ে ফ্লো হবে। এবার তোমার যদি এখান দিয়ে এনাফ ফ্লাক্স তৈরি না হতে পারে এখান দিয়ে, সেক্ষেত্রে তোমার কিন্তু এই জায়গাটা থেকে পাওয়ারের শর্টেজ হয়ে যাবে। দেখো ব্যাপারটা সবার কাছে ক্লিয়ার হলো কিনা? ক্লিয়ার হলো তো? তো দাঁড়াও, কানেকশন আছে তো? তো আমি যেটা বলতে গেলাম যে এই যে পাওয়ারের শর্টেজের জন্য যেটা প্রবলেম আর কি, অর্থাৎ তোমাকে কি করতে হবে, তোমাকে এনসিওর করতে হবে যে না, আমি যত পরিমাণ পাওয়ার ড্র করতে চাইছি, হিউজ পরিমাণ একটা পাওয়ার ড্র করতে চাইছি, তাহলে আমাকে মোর নাম্বার অফ ফ্লাক্স, মানে সত্যি কথা বলতে ফ্লাক্স ডেন্সিটিটা আমাকে হিউজ করতে হবে। এইখানে যে ফ্লাক্সটা ক্যারি হবে, প্রচুর ফ্লাক্স তৈরি করতে হবে। তাহলে আমি যেটা প্রথমে প্রশ্ন করলাম যে আচ্ছা নর্মাল এটা যদি একটা নর্মাল ট্রান্সফরমার হয়, তাহলে সেক্ষেত্রে মনে করো যদি আমাকে বলা হয় যে একদিকে ভোল্ট তোমার 100 ভোল্ট আছে কি 1000 ভোল্ট আছে, আর একদিকে 100 ভোল্ট আছে,
নর্মাল ট্রান্সফরমার মানে যেটা পাওয়ার ক্যারি করবে, আমি ব্র্যাকেটে পি লিখলাম, যেটা পাওয়ার ক্যারি করবে। আর পোটেনশিয়াল ট্রান্সফরমার যদি হয় যেটা ইনস্ট্রুমেন্ট পারপাসে, সে কিন্তু বেসিক্যালি মেজারমেন্ট করবে, ব্র্যাকেটে আমি এম লিখলাম, মেজারমেন্ট করবে। সেখানেও যদি এরকম হয় যে এখানে এটাও তোমার 1000 ভোল্টকে স্টেপ ডাউন করবে 100 ভোল্টে, আমার প্রশ্ন ছিল যে দুটোর ক্ষেত্রে পাক সংখ্যা কি আমি সমান দেব? উত্তরটা এখানেই বেরিয়ে আসে যে যে পাওয়ার ট্রান্সফরমার যে তার ভেতর দিয়ে ফ্লাক্সের ডেনসিটিটা এনাফ হওয়া দরকার, অনেক বেশি ফ্লাক্স হওয়া দরকার। তাহলে যত বেশি ফ্লাক্স তুমি তৈরি করতে চাইবে, তত দেখো এখানে নাম্বার অফ টার্নস, দুদিকেই নাম্বার অফ টার্নসটাও কিন্তু তোমাকে বাড়াতে হবে। অর্থাৎ যত বেশি ট্রান্সফরমারের গায়ে তুমি কয়েল জড়াবে, যত বেশি কয়েল জড়াবে, তত বেটার ফ্লাক্স ডেনসিটি ফ্লাক্স তৈরি হবে, তত সেটা তোমার পাওয়ারটাকে সাপ্লাই দিতে পারবে। কিন্তু যদি সেটা পোটেনশিয়াল ট্রান্সফরমার হয়, তোমার তো অত ফ্লাক্স ডেনসিটি নিয়ে কাজ নেই, তুমি পাওয়ার ড্র করছো না। মাথায় রাখবে পোটেনশিয়াল ট্রান্সফরমার কিন্তু আমি শুধু ভোল্টেজটাই নেবো, আমি কিন্তু পাওয়ার ড্র করবো না। তাহলে অত ফ্লাক্স ডেনসিটি দরকার নেই, তাহলে অত টার্নসও দরকার নেই। তখন উত্তরটা বেরিয়ে আসে যে আচ্ছা, তো আমার যদি 1000/100 আমার যদি স্টেপ ডাউন ট্রান্সফরমার হয়, তাহলে আমি পাক সংখ্যা এরকম করতে পারি, এদিকে করতে পারি 10,000 পাক সংখ্যা, এদিকে করে দিতে পারি 1000 পাক সংখ্যা। অর্থাৎ দেখো 10,000/1000 করে দিলাম। এবার 10,000 পাক সংখ্যা আছে, যেখানে তুমি 1000 ভোল্ট চার্জ করো, ভোল্টেজ রেশিওতে ভাগ হবে, আমরা জানি V1/V2 ইকুয়াল টু N1/N2। এটা দুজনের রেশিও তো সেম আছে, অর্থাৎ এটাকেও আমি 10 গুণ বাড়িয়ে দিচ্ছি, ওটাকেও 10 গুণ বাড়িয়ে দিচ্ছি, বাট রেশিও তো সেম আছে। কিন্তু বেটার ফ্লাক্স পাওয়ার জন্য আমরা কি করব, নর্মাল ট্রান্সফরমারে 1000 ভোল্ট বাই 100 ভোল্ট যদি হয়, তাহলে আমি এখানে 1000 টার্নস দিতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। আমি 10,000 টার্নস দিলাম, অর্থাৎ একটা শূন্য বেশি, তো এদিকেও একটা শূন্য বেশি। দেখো ব্যাপারটা সবার কাছে ক্লিয়ার হলো কিনা? ক্লিয়ার হলো তো? একটু রেসপন্স করো একবার, কারণ নেট কানেকশনের প্রবলেম হ্যাঁ হচ্ছে। স্যার, বুঝতে পারছি। একটু যে কেউ একজন রেসপন্স করবে। ওকে, তাহলে এই যে আমি নাম্বার অফ টার্নস গুলোকে বাড়িয়ে দিলাম, আমার কিন্তু উদ্দেশ্যটা হচ্ছে আমাকে এই বেটার ফ্লাক্স ডেনসিটি প্রোভাইড করা। হোয়ারঅ্যাজ পোটেনশিয়াল ট্রান্সফরমারের ক্ষেত্রে আমাকে বলেছে 1000/100 করতে, মানে 1000 ভোল্ট দিলে ওদিকে 100 ভোল্ট আসবে। আমি অত ঝামেলাতেই গেলাম না, আমি এদিকে ধরো 100 টার্নের কয়েল দিলাম, আর এদিকে মাত্র 10 টার্নের কয়েল দিলাম, তাতেও হয়ে যাবে। কারণ এখানে আমার পাওয়ার ফ্লো করার দরকার নেই, আমার ভোল্টেজটা সেই রেশিওতে ভাগ হওয়া নিয়ে কথা। আমি যদি 100/10 করে দিই, অর্থাৎ একটা করে শূন্য কমিয়ে দিই, তাও অসুবিধা নেই। আমি পাওয়ার দিয়ে করতে যাচ্ছি না, আমাকে হ্যাঁ এখানে এবার আমি 1000 ভোল্টের জায়গায় 2000 ভোল্ট করলে এখানে 200 ভোল্ট আসবে। যদি 1000-এর জায়গায় 500 করি, এখানে 50 ভোল্ট আসবে। বাট এই রেশিওতেই ভাগ হবে, দেখো এই রেশিওটাতেই ভাগ হবে। তো এইটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি জানার বিষয়বস্তু, যে পোটেনশিয়াল ট্রান্সফর্মার, মানে আমি এইটা কনসেপচুয়াল পয়েন্ট অফ ভিউ থেকে, এবং পোটেনশিয়াল ট্রান্সফরমার বা এরপরে যেটা সিটি পড়াবো সেখানে তোমরা এটাই দেখবে যে আমরা এক্ষেত্রে কি করব। এক্ষেত্রে আমরা এটাই করবো যে যতটা পারবো পাক সংখ্যাগুলোকে কম রাখার চেষ্টা করবো পোটেনশিয়াল ট্রান্সফরমারের ক্ষেত্রে, যেখানে নর্মাল ট্রান্সফরমারে পাক সংখ্যাটা অনেক বেশি দেওয়া থাকে। কারণ আগেই কারণটা কি, প্রশ্নের উত্তরটা হচ্ছে এখানেই, পোটেনশিয়াল ট্রান্সফরমার উইল অনলি প্রোভাইড সাম voltage deviation. No power should be flowed, not so much amount of power should be flowed through your potential transformer. That's why less number of your core flux density is required, and that's why number of turns are lower here for potential transformer. And whereas for normal transformer, more flux density is required, that's why number of turns are higher here. এই হচ্ছে কনসেপ্ট, ঠিক আছে? তো এইটা হচ্ছে তোমার পিটি এবং পিটি সার্কিট কানেকশন কিরকম হবে তোমাদেরকে গতদিনকেও দেখিয়েছি। কিছুই না, ওই যেমন থাকে, ধরো তোমার বিভিন্ন, ধরো এটা একটা ফিডার, এই ফিডারের মধ্যে ধরো মানে খুব হাই রেঞ্জের ভোল্টেজ আছে 200 কেভি, ধরো 200 কেভি এরকম ধরো কিছু একটা রয়েছে, 200 কেভি হোক 220 কেভি হোক আছে। এইটা আমরা ভোল্টেজ ম্যাপার জন্য যেটা করি, এখান থেকে একটা পিটি কানেক্ট করে দিই, এটা প্রাইমারি আর এটা আমার সেকেন্ডারি। ভোল্টেজটা স্টেপ ডাউন করবে, তো 200, এটা যদি 1000
বা ধরো 100:10, সরি 200 কেভি, তাই 1000:1 রেশিও যদি হয়, সরি 1000:1 যদি রেশিও হয়, তাহলে তুমি বুঝতে পারছো এখানে 200 কেভি দিলে এখানে মাত্র 200 ভোল্টেজ পাওয়া যাবে। এবার এখানে একটা প্রশ্ন করতে পারো যে স্যার তাহলে কি প্রাইমারিতে আমরা 1000 টার্ন আর সেকেন্ডারিতে মাত্র একটা টার্ন দেবো? সেটা কখনোই নয়। প্রাইমারি সেকেন্ডারিতে যদি একটা টার্ন দাও কিছুই ভোল্টেজ ইনডিউস হবে না, মানে খুবই খারাপ এরর পাবে তুমি, অনেকটা এরর ভুল হবে। সেক্ষেত্রে বলছে যে আপনার যদি এরকমই থাকে 200 কেভি, আরে 200 কেভি মানে বুঝতে পারছো 2 লাখ ভোল্টেজ, সেখানে 1000 টার্নস দিও না। ওরা বলছে যে 1000 টার্নস না দিয়ে আপনারা একটা করে শূন্য বাড়িয়ে দিন, অর্থাৎ মনে করো 10,000:10, হ্যাঁ উপরটা টার্ন আছে 10,000 আর ইস্টু করে দাও 10, এই টার্নের কয়েল দাও, তাহলে তুমি এখান থেকে 200 ভোল্ট নিয়ে নাও, অসুবিধা নেই। অ্যাটলিস্ট 10টা টার্ন নেসেসারি, এই এরর যাতে না হয়, এই হচ্ছে কনসেপ্ট। এবার এই যে ট্রান্সফরমারটার এই পিটির কথা বলা হলাম, যেটা আমার 200 কেভি করেসপন্ডিং আমাকে 200 ভোল্টেজ প্রোভাইড করবে, যা দিয়ে আমি মেজারমেন্ট করব, সেই ভোল্টেজের উপর দাঁড়িয়ে কয়েকটা প্রশ্ন এসে দাঁড়ায়। ঠিক আছে, দেখো সবার মনে একটা প্রশ্ন আসার কথা যে স্যার আপনি এই যে প্রাইমারি কয়েলটা, এই যে উপরে প্রাইমারি কয়েলটা দেখতে পাচ্ছ তোমরা, বলতে পারো যে স্যার এই প্রাইমারি কয়েলটা তো আপনি মানে যেটা নিয়েছেন আর কি, সেটার একটা পার্টিকুলার ইম্পিডেন্স আছে জেড, তাই তো? আছে তো, সেই যে জেড আছে, তো প্রশ্ন তো আসতেই পারে যে আচ্ছা এইখান দিয়ে তাহলে কতটা পরিমাণ কারেন্ট এখান দিয়ে যাবে। হ্যাঁ এটা ঠিক কথা, আমি এখান থেকে পাওয়ার ড্র করছি না, সেটা তো পরের ইস্যু। তুমি জাস্ট যদি শুধুমাত্র সেকেন্ডারিটা মনে করো নেই, শুধু প্রাইমারি সেকশনটুকু তুমি রেখেছো, তাহলে দেখো কি হচ্ছে, দুটোর মধ্যে বেসিক্যালি তুমি একটা ইন্ডাক্টর কানেক্ট করেছো, অর্থাৎ you have connected an inductor across 200 kV, দেখো এটা 200 kV, 200 kV এর অ্যাক্রসে তুমি একটা ইন্ডাক্টর কিন্তু কানেক্ট করে বসেছো। তাহলে সেক্ষেত্রে কি হবে, এখান এই ইন্ডাক্টরের যা ইম্পিডেন্স, ইন্ডাক্টরে তো আর ইন্ডাকটেন্স শুধু থাকবে না, আমি আগেই বলেছি আইডিয়াল ইন্ডাক্টর পাওয়া যায় না, সেক্ষেত্রে জেড উইল বি ইকুয়াল টু আর প্লাস জে এক্স, তার কিছু রেজিস্টিভ প্রপার্টি থাকবে, তার কিছু ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সও থাকবে, আর প্লাস জে এক্স। তাহলে এই আর প্লাস জে এক্স পরিমাণ ইম্পিডেন্সের জন্য এখান দিয়ে একটা কারেন্টও কিন্তু ড্র করবে, সেই কারেন্টটা তুমি এদিক দিয়ে নাও আর চাই নাও ওটা ড্র করবে। এবার যদি এমন হয়ে যায় যে এখানে মনে করো 1000 টার্নস এর কয়েল দিলে, জায়গাটা হাজারটা মাত্র টার্ন, আর রেজিস্ট্যান্স এমন কিছুই বেশি নয়, দেখবে যেই 200 কেভির অ্যাক্রসে লাগাতে হবে না, সঙ্গে সঙ্গে এত হিউজ অ্যাম্পিয়ার এখান দিয়ে ড্র হবে, ইনস্ট্যান্টলি দেখবে এই কয়েলটা উড়ে গেল, পুরো বার্ন আউট হয়ে গেল। এটা অর্থাৎ নিজের ইম্পিডেন্স কে নিজেই সামলাতে পারেনি, নিজের ইম্পিডেন্সের জন্য হিউজ কারেন্ট প্রাইমারি কয়েলের ভিতর দিয়ে ফ্লো করে গেছে, এবং আপসে এই কয়েলটা কিন্তু বার্ন আউট হয়ে যাবে, উড়ে যাবে। তাহলে তোমার কি উচিত, তোমার তো এর ভেতর দিয়ে কারেন্ট ফ্লো করানোটা উদ্দেশ্য নয়। যদি প্রশ্ন করতে স্যার তাহলে নর্মাল ট্রান্সফরমারের উত্তর হচ্ছে, নর্মাল ট্রান্সফরমারের ভেতর দিয়ে তো পাওয়ার কারেন্ট ফ্লো করবেই, ওটা তো ওইভাবেই তৈরি, ওর ভেতর দিয়ে কারেন্ট ফ্লো করার জন্যই ওটা তৈরি। কিন্তু যদি এটা ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার হয়, অর্থাৎ পোটেনশিয়াল ট্রান্সফরমার হয়, this transformer is not to designed to be for flowing current through this coil primary, ও তো ডিজাইন করা নয়। তাহলে তোমাকে কি করতে হবে, এইখান দিয়ে যে আই কারেন্টটা ফ্লো করছিল, সেই আই কারেন্টের জন্য দায়ীকে এই ইম্পিডেন্স জেড, তাহলে চেষ্টা করো সেই জেড এর রেজিস্ট্যান্সটা বাড়িয়ে দিতে, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সটাও বাড়িয়ে দিতে। সবসময় ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সটা তোমার হাতে থাকে না, এটা ছেড়ে দাও। আমরা যদি পারি তাহলে 8টাকে একটু প্রোভাইড বেশি বেশি দেওয়ার চেষ্টা করি, অর্থাৎ এতটাই হিউজ রেজিস্টিভ করে দিই এই কয়েলটাকে, যাতে করে কিছুই কারেন্ট প্রায় ড্র না করতে পারে। শুধুমাত্র যত যেরকম, এবার কি এক্সটাকে আবার খুব বাড়িয়ে দিলে হবে না, এক্স কে যদি বেশি বাড়িয়ে দাও ওইদিকে কোরের গন্ডগোল হবে, মানে প্রচুর রিঅ্যাক্টিভ ড্র করে নেবে। যদি এক্স কম্পোনেন্ট প্রচুর বেড়ে যায়, দেখবে এই লাইনে পাওয়ার ফ্যাক্টর ফল করে যাবে, সেটা করলে হবে না। তাহলে পাওয়ার ফ্যাক্টর বেশি ফল করিও না, চেষ্টা করো রেজিস্ট্যান্সটাকে বাড়াতে, প্রচুর বাড়িয়ে দাও, যাতে করে এই কারেন্টটা কমে আসে, এই বেশি আর বেশি কারেন্ট ফ্লো হতে না পারে। তো প্রশ্ন হচ্ছে স্যার একটা কয়েলের ভিতরে রেজিস্ট্যান্স আমি কি করে কমাবো? তখন উত্তর হচ্ছে, যদি সলিউশন তোমার কাছে না থাকে, ইন কেস অফ দ্যাট ইউ ক্যান ডু দিস।
অর্থাৎ কি না, এটার সাথে একটা সিরিজে একটা হাই রেজিস্ট্যান্স কানেক্ট করে দেবো। তাহলে কি হবে, যদি সিরিজে হাই রেজিস্ট্যান্স তুমি কানেক্ট করে দাও, তাহলে একটা সুবিধা পেলে আবার একটা অসুবিধা এসে দাঁড়ালো। সেটা কিরকম না, সেটা জিনিসটা এরকম দাঁড়ালো, ব্যাপারটা দেখতেই পাচ্ছ যে রেজিস্ট্যান্স যদি তুমি অ্যাড করে দাও, হ্যাঁ মানছি কারেন্টটা কমে যাবে, মানে হিউজ কারেন্ট ড্র করবে না, তাতে করে এই কয়েলটা, এই পিটির যে প্রাইমারি কয়েলটা সেটা জ্বলে যাওয়ার চান্স নেই। ইটস ওকে, বেটার। বাট এই যে রেজিস্ট্যান্সটা তুমি দিয়েছো, এখন জিনিসটা কিরকম হলো বলতো, এই রেজিস্ট্যান্সটা আর এইটা, এই টোটালটার অ্যাক্রসে 220 কেভি তুমি দিয়েছো। তার মানে হতেই পারে যে টোটাল 200 কেভি তুমি দিয়েছো, এর অ্যাক্রসে পড়লো 100 কেভি, আর এর অ্যাক্রসে পড়লো এই নিচের যে এই কয়েলটার অ্যাক্রসে পড়লো 100 কেভি। দেখো 200টা ভাগ হয়ে গেছে, কারণ এটাও একটা ইম্পিডেন্স, ওপরটা একটা ইম্পিডেন্স। তাহলে আমি যে রকম ভোল্টেজ প্রোভাইড করবো, এরা তো সিরিজে আছে, তার মানে কি ভোল্টেজটা আমার সেই রেশিওতে ভাগ হবে। যদি সেই রেশিওতে ভাগ হয়, সেক্ষেত্রে আমার কিন্তু এই প্রবলেম এসে দাঁড়াচ্ছে। অর্থাৎ আমি ভাবছিলাম যেটা 200 কেবি দেবো, এখন যদি এখানে 100 কেবি এসে দাঁড়ায়, তাহলে আমি এখানে 100 ভোল্টেজ পাবো। তখন সেটা আবার রেকটিফাই করা হচ্ছে সেকেন্ডারিটাকে, বলো আচ্ছা এই ব্যাপার, তাহলে সেকেন্ডারিটা টার্নস সংখ্যা ডবল করে দাও। অর্থাৎ যেটা আগে 1000:1 ছিল, এখন 1000:2 করে দাও, বা 10,000:20 করে দাও। অর্থাৎ সেকেন্ডারি যে কয়েলটা আছে তার টার্নস সংখ্যা ডবল করে দাও, যাতে করে এখানে আবার আগের মতো 200 ভোল্টেজ আসতে পারে। অর্থাৎ এইখানটায় 100 কেভিএল, এখানে 200 ভোল্টেজ আসতে পারে। অর্থাৎ সেকেন্ডারি টার্নসটা আমি ডবল করে দিলাম। দেখো সেটা একটা সলিউশন। তো মোস্টলি যেটা করা হয়, এটাই করার চেষ্টা করা হয়। অর্থাৎ যেটা পিটি, পোটেনশিয়াল ট্রান্সফর্মার, আমাদের চারপাশে যত পোটেনশিয়াল ট্রান্সফর্মার আমরা দেখবো, সেখানে চেষ্টা করা হয় যে তার সাথে একটা সিরিজ রেজিস্ট্যান্স অ্যাড করতে, এবং এমন ভাবেই অ্যাড করতে চেষ্টা করা হয় যেন সেটা একটা পার্টিকুলার রেশিওতে ভাগ হয়, একটা পার্টিকুলার রেশিওতে সেটা ভাগ হয়। যদি মনে হয় যে না, আমি ইন্ডাক্টরের অ্যাক্রসে 100 কেভি দেবো না, আমি এর অ্যাক্রসে একটু বেশি চাপাতে চাইছি, তখন বলছি তাহলে তুমি তাও করতে পারো। তুমি রেজিস্ট্যান্সটাকে এতটাই বাড়িয়ে দিচ্ছ না, তখন 220 কেভির মধ্যে ধরো বলছে 180 কেভি এইটার অ্যাক্রসে পড়বে, মানে 200 কেভি টোটাল তুমি যে সাপ্লাই দিচ্ছ, রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ আসবে 180 কেভি, আর ইন্ডাক্টরের অর্থাৎ প্রাইমারি কয়েলের অ্যাক্রসে আসবে মাত্র রিমেনিং পার্টটা, অর্থাৎ 20 কেভি। এবার তুমি এইখানকার যে টার্নস ছিল সেটাকে আরো 10 গুণ বাড়িয়ে দাও, যাতে এইখানে 20 কেভি এলে এখানে 200 ভোল্ট আসতে পারে। অর্থাৎ এখন এর টার্নস রেশিও করে দাও 1000:1, সরি 1000:10, 1000:10 করে দাও, 1000:10 করে দাও, বা বলতে পারো তুমি 10,000:100 এটা করে দাও। তাহলে দেখো আমি কি করলাম, 220 কেবি আমার হিউজ হাই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে পড়লো, আর অতটা হাই রেজিস্ট্যান্স মানে কি এখান দিয়ে কারেন্টও সেরকম যেতে পারবে না, বাঁচা গেছে, খুব ভালো হয়েছে। 220 কেভি এইটার অ্যাক্রসে পড়েছে, সেখান থেকে আমি এমন ভাবে স্টেপ ডাউন করেছি যাতে এখানে 200 ভোল্টেজ আসে। অর্থাৎ আমার ট্রান্স রেশিও এখন হয়েছে 1000:10, এবং সব দিকটাই বেঁচে গেল। আগে যেটা আমার কোরের এখানে 1000:1 ছিল, 1000:1 মানে কি, এদিকে সেকেন্ডারিতে একটা কয়েল তো কিছুই ভোল্টেজ টানতে পারবে না, তাহলে তার থেকে দরকার নেই, এটা আমি 10টা টার্ন করে দিই, ইটস ওকে, ভালো হয়েছে। আর হচ্ছে তোমার এইটা 10,000:100 যেটা আছে, তাতে মানে সেখানে আমি একটু বাড়িয়ে দিলাম, আমি 10,000 পাচ্ছি তাহলে আমি আরো বাড়িয়ে 100 করে দিলাম, যাতে এররটা কম হয়। এবং কি এই ট্রান্সফরমারের অ্যাক্রসে কয়েলটা জ্বলে যাওয়ার মতো অবস্থা হলো না, ওর অ্যাক্রসে ভোল্টেজ আমি কমিয়ে দিয়েছি, কারেন্টটাও রেজিস্ট্যান্স দিয়ে কমিয়ে দিয়েছি। অর্থাৎ মোস্টলি আমাদের সামনে আমরা বেসিক্যালি কি করতে চাইলাম না, পিটি, পোটেনশিয়াল ট্রান্সফরমার, যাতে হিউজ ভোল্টেজের ওপর লোড না নেয়, হিউজ ভোল্টেজের থেকে ওকে যদি বাঁচাতে হয়, তাহলে আমি ওটা একটা করতে পারি। তাতে কি বললাম যে পোটেনশিয়াল বেশিরভাগ যেটা থাকে পোটেনশিয়াল ট্রান্সফরমারের সাথে হাই রেজিস্ট্যান্স কানেক্টেড থাকে, তাতে করে আমার এই সমস্যাটা দূর হয়। দেখো এই সমস্যা কেউ সবাই বুঝতে পারছো না ব্যাপারটা, বুঝেছো তো? ওকে। সেকেন্ড,
আরেকটা মেথড খুব এফেক্টিভ এবং চেষ্টা করা হয়, এই মেথডটা যতটা পারা যায় চেষ্টা করা হয়, সেটা খুব এফেক্টিভ মেথড। প্রশ্ন হতে পারে যে স্যার এইখানে যেটা করা হচ্ছে, এই যে পিটিতে আপনি বলছেন যে আপনি একটা রেজিস্ট্যান্স দিচ্ছেন, একটা ইন্ডাক্টেন্স দিচ্ছেন, মানে পোটেনশিয়াল ট্রান্সফর্মারটা দিচ্ছেন, তাতে করে এই যে আপনি একটা সিস্টেম, একটা ইন্ডাক্টরকে ইন্ট্রোডিউস করছেন, তাহলে তো এই লাইনটার পাওয়ার ফ্যাক্টর একটু ফল্ট হবে, এখানে পাওয়ার ফ্যাক্টরটা দেখো একটু কমবে, কারণ এখানে একটা ইন্ডাক্টর ঢুকছে, আগেই বুঝতে পারছো। তারপরে এই লাইনটার পাওয়ার ফ্যাক্টর একটু ফল্ট করতে পারে পাওয়ারে। তাহলে আমি যদি সিস্টেমে সব জায়গায় ভোল্টেজ মাপতে গেলাম, আর সব জায়গায় ভোল্টেজ মাপতে গিয়ে ট্রান্সফর্মার লাগালাম, ট্রান্সফর্মারের ভিতরে ইন্ডাক্টর আছে, ইত্যাদি ঝামেলা। তারপরে আপনি বলছেন এখানে হাই রেজিস্ট্যান্স লাগিয়েছেন, এটাও একটা বিশাল বাল্কি, এর একটা দাম আছে, এত হাই রেজিস্ট্যান্স যে কিনা 180 কেভি কে সহ্য করবে। কত হিউজ রেজিস্ট্যান্স সেটাকে আপনি দিয়েছেন। প্রশ্ন হতে পারে কি রকম রেঞ্জে এটা, উত্তর দেখো মেগা রেঞ্জে, এটা বেসিক্যালি মেগা ওহম রেঞ্জে রেজিস্ট্যান্স, মেগা ওহম। মানুষ তখনই ভাবলো যে মেগা ওহমের কথা আমি যখন চিন্তা করছি, তারা মেগা ওহমের দিকে চলে যাওয়া, মানে সেই ইনসুলেটরের দিকে চলে যাচ্ছি, যত বেশি মেগা ওহম তত বেশি ইনসুলেটর, আর ইনসুলেটর মতো বলেই ও কিনা 180 কেভি 1,80,000 ভোল্টেজকেও কিন্তু টলারেট করছে, সেটা ইনসুলেটর বলেই। তাহলে যদি ইনসুলেটর ব্যাপারটা আসে, মানুষ তখন ভাবলো যে ইনসুলেটর মানেই তো ক্যাপাসিটার, তাহলে চলি না ক্যাপাসিটার দিয়ে জিনিসটাকে একটু ট্রাই করি। অর্থাৎ ওরা ভাবলো যে এক কাজ করা যাক, আমার সাপোজ এটা হচ্ছে দুটো লাইন, ঠিক আছে, এই দুটো লাইনের মধ্যে কত ভোল্টেজ আছে, ধরে নি এই দুটো লাইনের মধ্যে 400 কেভি আছে, 400 কিলো ভোল্ট এই লাইনটার মধ্যে 400 কেভি। তো বলছে যে 400 কেভি যদি থাকে, একটা কাজ করো, ওই পাওয়ার ফ্যাক্টরের ঝামেলাও মিটবে, এখানে কি সিস্টেমে ইন্ডাক্টর ঢুকে গিয়ে পাওয়ার ফ্যাক্টরের একটুখানি ইস্যু আসছিল ইত্যাদি। আমরা জানি সবসময় যে ইন্ডাক্টর থাকলেই ওর কাজ হচ্ছে পাওয়ার ফ্যাক্টর ফল করানো, আর ক্যাপাসিটর হলে তার কাজ কিন্তু লিডিং করানো। আর আমাদের সিস্টেমের নেচার তো সবসময় লাগিয়ে দিকে, যত ক্যাপাসিটি দেওয়া যাবে তত একটু বেশি ইমপ্রুভ হবে। তো ইন্ডাক্টরের ইয়েটাকে টেনে কমিয়ে আনবে, যেগুলো আমি অলরেডি আগে তোমাদের ডিসকাস করেছি। তাহলে আমার তখন এখান থেকে চিন্তা ভাবনা এলো, বড় একটা কাজ করো, কি করো না, এখানে একটা ক্যাপাসিটার, দুটো ক্যাপাসিটার কানেক্ট করো, ঠিক আছে, এই একটা ক্যাপাসিটার আর এই একটা ক্যাপাসিটার, C1 C2 ক্যাপাসিটার কানেক্ট করো। এবার যা হয়, এটা হচ্ছে আমরা বুঝতেই পারছি এখান দিয়ে এসি যাচ্ছে, হ্যাঁ এসি ভোল্টেজ এখান দিয়ে প্রোভাইড হচ্ছে, তো ক্যাপাসিটার ভেতর দিয়ে সেটা অবশ্যই যাবে, সে আমার জানা কথা। আমি কি করবো, এই ক্যাপাসিটার গুলোর প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল রিঅ্যাকট্যান্স কত, তো ধরে নিচ্ছি এটা হচ্ছে 1/j⍵c। ওমেগাটা আমার হাতে নেই, ওমেগাটা তো 50 হার্জ করেসপন্ডিং 100 পাই, মানে 314, ওমেগার ভ্যালু 314, কিছু করার নেই, ছেড়ে দাও। সি ক্যাপাসিটারটা আমার হাতে আছে, এটাকে আমি এমন ভাবে চুজ করব যাতে এর ইয়েটা অনেক বেশি হয়, আমি বাংলায় লিখলাম বেশি, 1/j⍵c এর ভ্যালু যেন ম্যাক্সিমাম হয়, আমি চেষ্টা করব তাতে করে আমার এখান দিয়ে যাতে খুব কম পরিমাণ কারেন্ট এখান দিয়ে আমার পাস হয়, এক নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে যেরকম C1 C2 যা যা রেশিওতে নেবো, ভোল্টেজটা কিন্তু তাই রেশিওতে ভাগ হবে। যেরকম রেজিস্ট্যান্সের কাজ হচ্ছে ভোল্টেজকে ডিভাইড করা, সেরকম ক্যাপাসিট্যান্সের কাজ তাই। ওটা যদি দুজন থাকে, যদি এখানে 400 কেভি দাও, যদি তোমার C1 ইকুয়াল টু C2 হয়, দুটো ক্যাপাসিটর সেম হয়, দেখবে এই ক্যাপাসিটর একপাশে পড়েছে 200 কেভি, নিচেরটার একপাশে পড়েছে 200 কেভি, দুজন একপাশে ভোল্টেজটা কখনো সেম হয়ে যাবে, ঠিক আছে। আবার দেখো ওমেগা, এখানকার যে রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্সটা কিন্তু ডিপেন্ড করছে সি এর ইনপ্রপোর্শনাল। অর্থাৎ ব্যাপারটা এরকম দাঁড়ায় যে এই যে দুটো ক্যাপাসিটর আছে না, যার রেজিস্ট্যান্সটার ক্ষেত্রে কি ছিল, যে যার রেজিস্ট্যান্স বেশি তার একপাশে ভোল্টেজ বেশি, রেজিস্ট্যান্স ডিভাইডার ইয়ে ছিল এটা। কিন্তু এখানে দেখো ইম্পিডেন্সটা ভ্যারি করছে 1/j⍵c এর সাথে, অর্থাৎ 1/c, এই ভোল্টেজটা প্রপোর্শনাল টু 1/c।
ওয়ান মানে 1/c মানে যার ক্যাপাসিটেন্স কম তার অ্যাক্রসে ভোল্টেজ বেশি, যার ক্যাপাসিটেন্স বেশি তার অ্যাক্রসে ভোল্টেজ কম, এরকম দেওয়া হবে। তো 1/a হয়ে গেছে না। তার মানে আমি যদি এমন চুজ করি যে ধরো C1 ইকুয়াল টু কি বলতে গেলাম, হ্যাঁ C1 ইকুয়াল টু মনে করো আমি 9 ইয়ে করলাম, না 9C1 ইকুয়াল টু C2 করলাম। দেখো কি করেছি, 9C1 ইস টু C2। 9C1 মানে কি, C1 টা ছোট, আমি এগুলো মুছছি, উপরের লেখাগুলো মুছছি আমি। 9C1 ইকুয়াল টু C2 মানে বুঝতে পারছো C2 এর ভ্যালুটা হচ্ছে বেশি আর C1 এর ভ্যালুটা হচ্ছে কম। তাতে করে কি হবে, 9C1 ইস টু C2 করলাম মানে কি C2 এর ভ্যালু বেশি করলাম, C1 এর ভ্যালু কম করলাম। অর্থাৎ এর অ্যাক্রসে যে ভোল্টেজটা আসবে, এর অ্যাক্রসে যে ভোল্টেজটা আসবে V, সেটা হচ্ছে যা হবে, আর এর অ্যাক্রসে যে ভোল্টেজটা আসবে সেটাও তার 9 গুণ বেশি হবে। 9 গুণ হবে। অর্থাৎ উপরেরটা হবে 9 গুণ, উপরেরটা ছোট তার মানে ওর অ্যাক্রস হচ্ছে 9 গুণ আর নিচেরটা হচ্ছে 1, 9:1 রেশিওতে ভাগ হবে। উপরেরটা যদি 9 আর নিচেরটা হচ্ছে 1, দেখো এই রেশিওতে ভাগ হবে ভোল্টেজটা। এবং তুমি যে 400 কেবি দিয়েছো, 400 কেবিতে টোটাল 10 ভাগ করো, তার 1 ভাগ দাও একে, মানে এটা হবে 40 কেভি আর উপরেরটা হবে 360 কেভি। দেখো বোঝা গেল ব্যাপারটা। আমি যেটা যে ক্যাপাসিটেন্স ছোট তার অ্যাক্রসে বেশি ভোল্টেজ, তাহলে সেইটা যদি হয় তাহলে উপরেরটা দাঁড়ালো আমার 360 কেভি, নিচেটা দাঁড়ালো 40 কেভি। তাহলে আমি তো এখানেই 400 কেভিটাকে অলরেডি 10 গুণ কমিয়ে ফেলেছি, 40 কেভি অনেক কমিয়ে ফেলেছি। চলো এবার এই যে লাইনটা আছে এইখান থেকে ট্যাপিং টানো, এইখান থেকে লাইনটা নাও, অর্থাৎ এদের মধ্যে এখন আমার 40 কেভি আছে। তুমি এবার এইখানে তোমার পিটি কে লাগাও, পোটেনশিয়াল ট্রান্সফরমারকে এইখানে লাগাও, আরো কমিয়ে নাও, দিয়ে ওটাকে 400 ভোল্ট করে তুমি মেজার করো, এইখানটা তুমি মেজারিং সার্কিটে নিয়ে চলে যাও। অর্থাৎ কি করলাম আমি এখানে, যে কাজটা আমি রেজিস্ট্যান্স দিয়ে কারেন্টটা আমার কমছিল এবং রেজিস্ট্যান্সের অ্যাক্রস যে ড্রপটা হচ্ছিল সেটাকেই কাজে লাগিয়ে আমি ভোল্টেজটা কমিয়ে আনছিলাম, এখানে আবার করলাম কি ক্যাপাসিটর দিয়ে ভোল্টেজটাকে কমিয়ে আনলাম। ক্যাপাসিটর ইউজ করে ভোল্টেজটাকে পটেনশিয়ালটাকে ডিভাইড করে করে আমি ভোল্টেজটা এমন ভাবে কমিয়ে আনলাম যাতে করে তোমার 400 কেভিটা নিচের ক্যাপাসিটরের অ্যাক্রস দেখো 40 কেভি হয়ে এসেছে। এবার সেটাকে আমি আরো পিটি দিয়ে 400 ভোল্ট করে নিলাম। এতে করে আমার দুটো সুবিধা কি, না সিস্টেমে পিটিটা যে পাওয়ার ফ্যাক্টর ফল করে দিচ্ছিল এই ক্যাপাসিটর থাকার জন্য সেটা করতে পারবে না। মানে যা হয় এল এবং সি দুজনেই চলে এসেছে, দুয়ে একে অপরকে মারামারি করে দুজনে নিউট্রাল, পাওয়ার ফ্যাক্টর ফল করার বা আপ করার কোনোটাই চান্স নেই, ল্যাগিংও হবে না লিডিংও হবে না। সেরকম রেঞ্জে থেকেই করানোর চেষ্টা করা হয়, C1 C2 ওমেগা দেখে সেইভাবেই চুজ করা হয় এবং চেষ্টা করা যতটা সম্ভব যাতে পাওয়ার ফ্যাক্টরটা একটা জিনিসটা ঠিক রাখে। এবং এই যে অ্যারেঞ্জমেন্টটা, এই অ্যারেঞ্জমেন্টটাকে তখন আর পিটি বলে না, এটার একটা নতুন নাম দেয়, নামটাকে বলা হয় সিভিটি। পুরো নাম হচ্ছে ক্যাপাসিটিভ ভোল্টেজ ট্রান্সফরমার। দেখো এটাও একটা ভোল্টেজ ট্রান্সফরমার কিন্তু ক্যাপাসিটিভ নেচার থেকে আসছে, সেই জন্য নাম দিয়ে দেওয়া হয় ক্যাপাসিটিভ ভোল্টেজ ট্রান্সফরমার, এই তার নাম ক্যাপাসিটিভ ভোল্টেজ ট্রান্সফরমার সিভিটি। তো পাওয়ার সিস্টেমে তোমরা বিভিন্ন জায়গায় পিটি দেখতে পাবে, বিভিন্ন জায়গায় সিভিটিও দেখতে পাবে। সিভিটি বেসিক্যালি পিটি থেকেই তৈরি, পিটিরই একটা ভাগ হচ্ছে সিভিটি এবং এর অনেকটা অ্যাডভান্টেজ আছে, তোমরা দেখে বুঝতে পারছো যে এর একটা অ্যাকচুয়ালি অনেকগুলো অ্যাডভান্টেজ আছে। কি কি মানে, এক তো পাওয়ার ফ্যাক্টর ফল করে না, দ্বিতীয় হচ্ছে দেখো সি ক্যাপাসিটার এমন কিছু কারেন্ট এখান দিয়ে ড্র হয় না, দ্বিতীয় কথা হচ্ছে যদি ড্র হয়েও যায়, যদি রেজিস্ট্যান্স নাও না, রেজিস্ট্যান্সটা কি হবে, এই যে রেজিস্ট্যান্সটা তুমি নিয়েছো দেখো এই রেজিস্ট্যান্স তো গরম হবে, ওর তো কাজই গরম হওয়া। রেজিস্ট্যান্স উইল অলওয়েজ কনজিউম অ্যাক্টিভ পাওয়ার, আর অ্যাক্টিভ পাওয়ার মানে সেটা হিট আকারে তোমার কাছে ধরা দেবে, যার ফিজিক্যাল এক্সিস্টেন্স রয়েছে, প্রথমেই বলেছিলাম, তো ওটা তো একটা লস। আর ক্যাপাসিটরের ভেতর দিয়ে যে কারেন্টটা যাচ্ছে তার জন্য যে পরিমাণ পাওয়ারটা লস হবে ওটা তো রিঅ্যাক্টিভ পাওয়ার, ওটা তো পয়সা তোমাকে দিতে হবে না, তো সিস্টেমের লস নয় কোনো, সেটা একটা বড় অ্যাডভান্টেজ
দ্বিতীয় হচ্ছে তোমার পাওয়ার ফ্যাক্টরকে ফল করাবে না, ওটা একটা বড় অ্যাডভান্টেজ। তারপর ভোল্টেজটাকে তুমি খুব ইজি ওয়েতে স্টেপ ডাউন করে নিয়ে আসতে পারছো, এটা একটা বড় অ্যাডভান্টেজ। ঠিক আছে, তো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি পিটি এবং সিভিটির কনসেপ্ট। মানে তুমি যদি 50% জায়গায় পিটি দেখো, 50% জায়গায় দেখবে সিভিটি রয়েছে। সিভিটিটা দিলে ঝামেলাও কম, ক্যাপাসিটরের দামও কম, ইত্যাদি, এগুলো হচ্ছে সুবিধা। পুরো স্যার রেজিস্ট্যান্সের ঝামেলাটাই মিটিয়ে দিল। মিটিয়ে দিল, খুবই ভালো। এবং 400 কেবি রেঞ্জে গিয়ে অনেক জায়গায় তোমাদের পিটি জায়গায় সিভিটি ইউজ করছে। 400 কেবি রেঞ্জে গিয়ে দেখবে ম্যাক্সিমাম জায়গায় পিটি জায়গায় সিভিটি আছে। খুবই ভালো এই জিনিসটা। তো পিটি আর সিভিটির কনসেপ্ট দিলাম আজকে। নেক্সট ডে থেকে অনওয়ার্ডস এক্স্যাক্টলি বইয়ে যেটা আছে, আমি আজকে অব্দি কিন্তু কনসেপ্ট দিলাম দুদিন, শুধু ধারণাটা দিলাম, আমি এখনো কিছু পড়াইনি। পিটি তার শ্রেণী বিভাগ, তার ফেসার ডায়াগ্রাম, কি কি পরীক্ষায় আসবে আমি এখন ওই রেঞ্জে পড়াইনি, জাস্ট শুধু ধারণা দিয়ে ছেড়ে দিলাম। নেক্সট ডে অনওয়ার্ডস মানে এক্স্যাক্টলি কিরম মানে পিটির ক্লাসিফিকেশন কিরম কিরম শ্রেণীবিভাগ হয়, তার ফেজার ডায়াগ্রাম কিরম হয়, তার লস কি কি, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি, ব্যাস এইটুকু হচ্ছে পরীক্ষার জন্য তোমাকে জানতে হবে, আমি সেই ব্যাপারে পড়িয়ে দেবো। দেখো আজকে যা পড়ালাম আমার কনসেপচুয়াল জায়গা থেকে কোনো প্রবলেম আছে নাকি, একটু কারো জিজ্ঞাসা থাকলে বলবে, এইটা পড়ানো বা এইটা পড়ানো নেই তো? ওকে, অ্যাটেন্ডেন্সটা একবার দেখে নি। হ্যাঁ গো, কজনকে দেখাচ্ছে? এক সেকেন্ড। পাঁচজনের নাম দেখাচ্ছে, সায়ন্তন চ্যাটার্জি, দাঁড়াও, সায়ন্তন চ্যাটার্জি, সুপ্রিয়, প্রসেনজিৎ, মনোতো, শাসিরুল, এই পাঁচজনই আছে, আর কেউ আসেনি নাকি আজকে? স্যার বলো। ওই অয়ন তো আছে। এইচটিএমএল ফাইলটা আপনি তৈরি করেছেন? হ্যাঁ, এইচটিএমএল ফাইলটা আপনি তৈরি করেছেন? না আমি তো এটা আমি একটা অন্য একটা এক্সটেনশন লাগিয়েছি, যেটা নিজে নিজে জেনারেট করে দিচ্ছে এরকম। দাঁড়াও দাঁড়াও, কিছুটা গোলমাল হলো। অয়নের নাম দেখাচ্ছে না কেন? আমি তো আছি। হ্যাঁ রয়েছে, আমি দেখেছি তো, সেই আমি তো বলছি। এটা আমি একটা ক্রোমের এক্সটেনশন করে ইনস্টল করলাম এটা। এটা 10 সেকেন্ড থাকাই ভালো ছিল, নিউজে দেখাচ্ছেই না। দাঁড়াও ঠিক আছে, আমি দিই তো, আমি ক্লাসটাকে স্টপ করি।